আমরা একদম টু দ্য পয়েন্ট আমি আজকে কিছু কথা বলবো। শহর, নতুন এলাকা, আমাদের সম্পর্কে আপনাদের একটু জানা দরকার। মাথায় টুপি মুখে দাঁড়িয়ে তো মুসলমানদের দল, এই বলে আপনাকে আমাকে দূরে রাখার চেষ্টা করছে। কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য আপনাদের একটু জানা দরকার যে অ্যাকচুয়াল কি চাইছে, কি চাইছে আপনাদের জানা দরকার। আমাদের বেশি কিছু চাওয়া পাওয়া নয়, আমরা যে সিস্টেমটা চলছে সিস্টেমের একটু আপডেট করতে চাইছি। আপডেট এই জন্যই করতে চাইছি, নাগরিকের জন্য করতে চাইছি। নাগরিক তার পরিষেবা থেকে অব্যাহত হচ্ছে, সঠিক পরিষেবা সে পাচ্ছে না। নাগরিক কিভাবে সঠিক পরিষেবা দেওয়া যায় সে নিয়ে আমি একটু বলি। আপনারা পুরুলিয়া জেলার মানুষ, শহরের মানুষ, এখানে আপনারা অনেক দূরে কাছে আছেন, আমাকে হাত তুলে একটু রেসপন্স করবেন। আপনাদের হেভি ট্রিটমেন্ট হয়ে প্রয়োজন হলে আপনারা কি আপনার জেলাতে পরিষেবা পান সরকারি, না বেসরকারি হসপিটালে যেতে হয়, না এখানে জেলার গণ্ডি পার হয়ে কলকাতার দিকে ছুটে যেতে হয়, অথবা ভিন্ন রাজ্যে আপনাদের যেতে হয়? আপনারা বলুন। আমি যতটুকু তথ্য নিয়েছি, আমার তথ্য যদি ভুল হয় আপনারা আমাকে রেকটিফাই করবেন, আমি তাহলে রেকটিফাই করে নেব। যতটুকু খবর পেয়েছি আপনাদের এই যে পুরুলিয়া জেলার মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে হলে হয় টাটাতে চলে যেতে হয়, ঝাড়খণ্ডে যেতে হয়, ভিন্ন রাজ্যে যেতে হয়, নালে প্রাইভেট হসপিটালে যেতে হয়। এখানকার সরকারি স্বাস্থ্য পরিষেবার মান তলানিতে চলে গিয়েছে। কিন্তু কেন? আপনার সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে তুলবে সরকার। তার জন্য পর্যাপ্ত পরিমাণে ডক্টর দিতে হবে, নার্স দিতে হবে, ইনস্টিটিউশন তৈরি করতে হবে, পরিকাঠামো তৈরি করতে হবে। সেটা কি আমরা পাচ্ছি? কিন্তু আপনি অসুস্থ, আপনাকে সঠিকভাবে সুস্থতা হচ্ছে কি হচ্ছে না, আপনার দেখভালের জন্য আপনারাই 1.5 লক্ষ টাকা দিয়ে প্রতি মাসে আপনাদের পক্ষ থেকে একটা জনপ্রতিনিধি অর্থাৎ মন্ত্রী রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী নামে। আপনি স্বাস্থ্যমন্ত্রী রেখেছেন, মাস গেলে তাকে 1.5 লাখ টাকা দিচ্ছেন। সেই স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মানুষটাও সরকারি স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না, ডক্টর ঠিকঠাক তাকে ট্রিটমেন্ট করছে কি করছে না, নার্স তার সাথে ঠিকঠাক ব্যবহার করছে কি করছে না, এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য আপনি আমি ভোট দিয়ে একটা মন্ত্রী তৈরি করলাম। মন্ত্রীটার নাম হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, এবং তাকে একটা গাড়ি দিলাম, আমরা পেট্রোল ডিজেল দিলাম, তাকে সিকিউরিটি দিলাম, মাস গেলে তার পেছনে আমরা 15 লক্ষ 1.5 লাখ টাকা শুধু মাইনে তাকে দিলাম। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি ফল পাচ্ছি? আপনি চলে যান, গিয়ে দেখতে পাবেন, হসপিটালে চলে যান, সরকারি হসপিটাল, এক্স-রে মেশিন, ভাগ্য যদি ভালো থাকে হবে পাবেন। কিন্তু এক্স-রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবেন তার কাগজ নাই। মানে আপনার তাড়াহুড়ো, এমার্জেন্সি আছে, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? প্রাইভেটে চলে যেতে হচ্ছে। এখানে আপনাদের হচ্ছে সমস্যা, মানে আমাদের সমস্যা এখানে। আমাদের হাতে 1,500 টাকা, 1200 টাকা, 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার ধরিয়ে দিচ্ছে। আমার মায়ের পরিবারের কোনো একজন যখন এক্স-রে করতে সরকারি হসপিটালে যাচ্ছে, সে এক্স-রে পাচ্ছে না ফ্যাসিলিটি, তাকে বাইরে থেকে 500-700 টাকা এক্স-রে করতে হচ্ছে। কিন্তু আমাদেরকে তো একটু ভাবতে হবে, এটা আমাদের সাথে অন্যায় হচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন একটু, প্রাইভেট হসপিটাল যেগুলো আছে আপনার শহরে, এই প্রাইভেট হসপিটালের সাথে, হসপিটালের মালিকগুলোর সাথে শাসক দলের নেতাদের, সবগুলো নয় কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট হসপিটালের মালিকগুলোর সাথে শাসক দলের নেতাদের কত ভালো সম্পর্ক আছে। কারণটা কি? সরকারি হসপিটালে যদি এক্স-রে মেশিন ঠিক থাকে, আমি আর নওশাদ সিদ্দিকী বলছি, আমি বেসরকারিতে টাকা দিয়ে ভাই এক্স-রে করবো না। স্বাভাবিকভাবে আপনাদের এখানে সরকারি পরিষেবা যদি বিনামূল্যে পান, বেসরকারিতে আর যাবেন? বেসরকারিগুলো মাছি মারবে। ওই জন্য খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমি চলে যাওয়ার পরে তৃণমূলের নেতারা আমাকে কাউন্টার করে অনেক বড় বড় কথা বলতে পারে মিডিয়া ডেকে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, খোঁজ নিয়ে দেখবেন
যে তৃণমূলের নেতারা মাসোহারা পায় প্রাইভেট হসপিটালগুলোর কাছ থেকে, যাতে সরকারি হসপিটালগুলোকে ধ্বংস করে রাখো তোমরা। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। তো তাহলে আপনি সিস্টেম যদি না আপডেট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, বছরকে বছর এটা হয়ে যাবে। আর সিস্টেম যদি আপনি আপডেট করতে চান, চেঞ্জ করতে চান, আসুন আগিয়ে 2026 সাল আসছে, আপনার ভোট দিয়ে আপনার মনের মতো একটা স্বাস্থ্যমন্ত্রী তৈরি করা হোক, যে স্বাস্থ্যমন্ত্রীর কাজ হবে 5 বছরে 5টা জেলায় 5টা পিজি হসপিটাল তৈরি করা। আপনি পুরুলিয়ার মানুষ, কলকাতার পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। আপনারা বাঁকুড়ার মানুষ, দার্জিলিংয়ের মানুষ, মালদা মুর্শিদাবাদের মানুষ, দিনাজপুরের মানুষ, কলকাতাতে এসে হেভি ট্রিটমেন্ট নিতে হচ্ছে। আর আমরা বলছি কি, কেন জেলার মানুষ শহরে এসে ট্রিটমেন্ট নেবে? প্রতিটা জেলায় প্রতি বছর একটা করে আমরা আরজি কর, এইমস, চিত্তরঞ্জন এই ধরনের হসপিটাল আমরা তৈরি করব, যদি আপনারা সুযোগ দেন। আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার আছে, কিন্তু ভোটের আগের রাতে সব পাওয়ার আমরা ভুলে যাই। কাউকে বোতল দিয়ে দেয়, তো কাউকে বিরিয়ানির প্যাকেট, তো কাউকে 500 টাকা। ভোটের আগের রাতে সব আমরা ভুলে যাই। আমি অনুরোধ করছি, একবার ভোটের আগের রাতে আপনারা সচেতন হন, একবারের জন্য হন। যেই দুটো সরকার চলছে, একটা কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের তৃণমূল সরকার, এই দুই সরকারের বিরুদ্ধে ভোট করান। আমি আপনাদের বলছি, এই দুই সরকারের বিরুদ্ধে ভোট করাবেন, দেখবেন উন্নয়ন আপনার বাড়ির দ্বারে এসে পৌঁছে যাবে। মেঘ না চাইতে যখন পানি হয়েছে, মেঘ কেন এরা চাইবে? আপনাদের বলি, আপনারা যদি সুযোগ দেন আগামী দিন আমাদের, কারণ আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার, আর্টিকেল 326, ভোটদানের স্বাধীনতা। আমার দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, আমার এখানে কুর্মী, মাহাতো, আদিবাসী, হিন্দু, মুসলমান, এখানে যিনি ফুটে সবজি বিক্রি করেন, ওই ভোটারেরও একই ক্ষমতা। এটা আমাদের ভারতবর্ষের এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা দিয়ে গেছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোটের যতটা ক্ষমতা, আপনার এখানে এই বাস স্ট্যান্ডের একজন ড্রাইভারের ভোটারের অতটাই ক্ষমতা। মমতা ব্যানার্জির ভোট সমান আমাদের 50টা ভোট, এই ধরনের ব্যাপার নয়। ওনারও একটা ভোট, আমারও একটা ভোট, আপনারও একটা ভোট। এই ভোটটা আমরা যদি সঠিক জায়গায় সঠিক সময়ে প্রয়োগ করতে পারি, তাহলে পুরুলিয়া জেলার মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে হয় প্রাইভেটে যেতে হবে না, বা ভিন্ন রাজ্যে বা অনেক কটা জেলার গণ্ডি পার হয়ে কলকাতা শহরে যেতে লাগবে না। আপনাদের ভোট যদি সঠিক জায়গায় পৌঁছায়, দেখবেন কলকাতার পিজি হসপিটাল উঠে আপনার পুরুলিয়া জেলায় এসে বসে যাচ্ছে। শুধু আপনাদের ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। সম্ভব এটা। আপনারা জানেন, আপনাদের হাতে তখন 700 সাথী কার্ড ধরিয়ে দিয়েছে না সরকার। বহুত বড় স্ক্যাম হচ্ছে এতে। 2024-25 দিকে লাস্ট তথ্য অনুযায়ী আমি বলছি, 11,000 কোটি টাকা 700 সাথী কার্ডের জন্য বরাদ্দ হয়েছে, মানে খরচ হয়েছে। এই যে 11,000 কোটি টাকা খরচ হয়েছে, 11,000 কোটি টাকা দিয়ে রাজ্যের মানুষের ট্রিটমেন্ট হয়েছে 700 সাথী কার্ডের মাধ্যমে। এখানে যদি 100 জন থাকে, 100 জনই বলবে ওর মধ্যে অনেক বড় কাটিং হয়েছে, এঘাট ওঘাট করে কালীঘাটে কি একটা অংশ গিয়েছে। একটা অংশ নয়, হেভি অংশ গিয়েছে। সাথে সাথে আমি আপনাদের বলি, কল্যাণীতে এইমস হয়েছে, আপনারা শুনেছেন তো? কল্যাণী নদিয়া জেলার ওই এইমসটা তৈরি করতে কত খরচ হয়েছে গুগলে গিয়ে সার্চ করে দেখবেন। ওর প্রজেক্ট কস্ট ছিল রায়গঞ্জে যখন এসেছিল 780 কোটি টাকা মতো, মানে 1000 কোটি টাকা ধরছি। 1000 কোটি টাকায় একটা এইমস তৈরি হয়েছে। এই যে 11,000 কোটি টাকা খরচ করে আপনাকে নাকি স্বাস্থ্য পরিষেবা দিয়েছে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, যদি 11,000 কোটি টাকাকে ঠিক জায়গায় কাজে লাগাতো, 11টা এইমস কিন্তু 11টা জেলায় তৈরি হতো। যে একটা এইমস তৈরি মানে, একটা পিজি তৈরি মানে যুগ যুগ ধরে আমরা পরিষেবা পাবো তার থেকে। কিন্তু এই 11,000 কোটি টাকা যেটা চলে গিয়েছে, এর ফিডব্যাক আর নাই, আউটকাম নাই, যা পাস্ট চলে গিয়েছে। যেমন দিন চলে যাচ্ছে, ওটাকে ফিরিয়ে আনতে পারবো না। টাকা যেগুলো খরচ হয়ে যাচ্ছে, ওগুলো ফিরিয়ে আনতে পারছি না। কিন্তু 11,000 কোটি টাকা দিয়ে 11টা এইমস তৈরি করতে পারতাম আমরা। আমাদের রাজ্যে 11টা জেলাতে 11টা পিজি হসপিটাল তৈরি হতো।
চাইলে 11টা NRS এর মতো, আরজি করের মতো, কলকাতার মতো স্টার হসপিটাল পিছিয়ে থাকা জেলাতে আমরা তৈরি করতে পারতাম, কিন্তু সরকার সে কাজ করেনি। তার পরিবর্তে আপনার নাকি হাতে একটা কার্ড ধরিয়ে দিচ্ছে, কারণ সে কাজ যদি করে তাহলে আপনার কার্ডের মাধ্যমে যে ভোট মানে তোলাবাজিটা হচ্ছে, কাটমানিটা হচ্ছে, সেটা পাবে না। তাদের কাটমানি পাওয়ার জন্য আপনাকে আমাকে এইরকম ব্যস্ত করে রেখেছে। এই বছরে 2025-26 অর্থবর্ষে পশ্চিমবাংলা বিধানসভাতে যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে দেখা যাচ্ছে 25,000 কোটি টাকা হেলথ বাজেট। 10.5 কোটি মানুষ আছি আমরা পশ্চিমবাংলায়। এই 10.5 কোটি মানুষের সেবা সুজ্জা করার জন্য সরকারি ডক্টর, নার্স বা যেগুলো আছে তাদের মাইনে টাইনে সব মিলিয়ে আপনার আমার ট্রিটমেন্ট হবে, এই সব মিলিয়ে 25,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 25,000 কোটি টাকা বরাদ্দ হলেও পাড়া বিধানসভার একটা মানুষ এখনো সঠিকভাবে সরকারি পরিষেবা পাচ্ছেন না। কেন? 1 টাকা 2 টাকা না ভাই, এই জেলার মানুষকে যদি 10 টাকার নোট দিয়ে বসিয়ে দেওয়া হয় 25,000 কোটি টাকা, মনে হয় একটা যুগ কেটে যাবে। মেশিন দিয়ে গুনার কথা বলছি না, হাত দিয়ে গুনতে গেলে কত টাকা বুঝতে পেরেছেন বরাদ্দ হয়েছে? কি আপনি পাচ্ছেন? যাচ্ছে টাকাটা কোথায়? পাচ্ছে কিভাবে লুট করতে আপনার টাকাটা? আপনিও দোষী, আমি বলবো। কেন বলছি আপনিও দোষী? আপনি ভোট দিয়েছেন বলি তো সরকার তৈরি হয়েছে। আপনি না ভোট দিলে চোরেদের সরকার হতো না। আপনার ভোটে চোরেদের সরকার তৈরি হয়েছে, তাই চুরি করছে। আগামী দিনে আপনার ভোটে যদি জনগণের সরকার তৈরি হয়, তাহলে জনগণের কথা ভাববে। আপনার উপরে নির্ভর করছে আপনি কেমন সরকার তৈরি করবেন। আপনার ইচ্ছা গিয়েছে আম খাবো, আর আপনি যদি জাম গাছ লাগান, আম স্বাভাবিকভাবে পাওয়া যাবে না। আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি অসুস্থ, সরকারি পরিষেবায় আপনি সুস্থ হয়ে উঠবেন, তাহলে জনগণের সরকার তৈরি করতে হবে। আপনি তৈরি করছেন কয়লা চোরের সরকার, এই জঙ্গলমহলের জমি চোরের সরকার, বালি চোরের সরকার। এই চুরি করতে করতে এখন মৃত মানুষের চোখটাও চুরি করে নিচ্ছে এই সরকারের যারা আছে। তাহলে এই এর থেকে আপনি কি পাবেন আশা করাটাই আমাদের দিতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি বলছে আপনাদের? আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, এই যে গতানুগতিক যে জোড়াতালি দিয়ে চলছে, এটাকে আমরা বন্ধ করব। আমাদের লক্ষ্যটাই থাকবে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকারকে বাস্তবায়ন করা। সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে আর একটা পড়ছে, সেটা আমার বাসস্থান। আর আমি এটা নিয়ে বেশি চর্চায় যাব না, তাহলে তৃণমূলের বন্ধুরা বলবে একদিন আসলো, এত আমার কানটা গরম করে দিয়ে চলে গেল। কি দুরবস্থা! আবাস যোজনায় টাকা না দিলে বাড়ি পাওয়া যাবে না। টাকা আপনি না দিতে পারলে আপনি বাড়ি পাবেন না। চরম অন্যায় হচ্ছে, কিন্তু এই অন্যায়কে আপনি প্রতিহত করবেন কিভাবে? হাত দিয়ে? আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দেবে। ঠেলাঠেলি করবেন, আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দেবে। এই অন্যায়কে প্রতিহত করা যায় সহজ সব থেকে পন্থা হচ্ছে সংবিধান প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনার হাতে সুযোগ দিয়েছে। কি? ভোটদানের স্বাধীনতা। আর্টিকেল 326 এ দিয়ে আপনি এই অন্যায়কে প্রতিহত করতে পারেন। যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ভোটটা দেন, তাকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, সে আর অন্যায় করার সাহস দেখাতে পারবে না, তোলাবাজিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ভোটের আগের রাতে আমরা সব ভুলে যাই। এই যে ভাই বললেন 1,10,000, আমি এই ভাইটা নিয়ে একটা কথা বলবো। এই দিয়ে দিচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন। কিন্তু আপনাকে যখন প্রশ্ন আপনি করুন গিয়ে, ওই ক্লাবের কর্মকর্তারা গিয়ে বলুক আমার বাবার এলাকায় আমার পাড়াতে যে প্রাইমারি স্কুলটা আছে টিচার নাই, যে আপনার আমার বাচ্চা যেটাই পড়ছে, আমাদের লড়াইটা কোথায় বসতে হবে? শহরের মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে, আজকে বাড়িতে যাবেন, যাদের বাড়ির ছেলে মেয়েগুলো সরকারি স্কুলে পড়ে তারা গিয়ে একটু পরীক্ষা করে দেখে নেবেন। ক্লাস 3-4 বাচ্চাটাকে ডাকবেন, খাতা পেনটা তুলে দিয়ে বলবেন অনুশীলন 1-এর অঙ্কটা করতে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি
100টা বাচ্চাকে ট্রাই করে দেখবেন আপনার আমার বাড়ির বাচ্চা কারা, দলিত, আদিবাসী, মতুয়া, নমশূদ্র, কুর্মী, মাহাতো, আদিবাসী, মুসলমান, এই সমস্ত বাড়ির ছেলেরা আমরা আর্থিকভাবে দুর্বল। আমাদের বাড়ির ছেলেগুলো কোথায় পড়াশোনা করে? সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। আজকে ট্রাই করে দেখবেন গিয়ে আপনার বাড়ির বাচ্চাগুলোকে দিয়ে পেনটা তুলে দেবেন, খাতাটা দেবেন, অঙ্কের বইটা নিয়ে বলবেন অনুশীলন একের অঙ্কটা করতে 100টা বাচ্চাকে ট্রাই করে দেখবেন 90টা বাচ্চা ফেল করবে। শুধু তাই নয়, ক্লাস 5-6 এর বাচ্চাকে ডাকবেন, পেনটা খাতাটা তুলে দেবেন, দিয়ে বলবেন তোমার নাম, তোমার বাপের নাম, তোমার মায়ের নাম, তোমার ঠিকানা, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, এটা লিখে দেবার কথা বলবেন। 100টা বাচ্চাকে ট্রাই করবেন, 90টা বাচ্চা দেখবেন ফেল করবে। কিন্তু দেখুন, আপনি যখন ওই ক্লাবের লোকেরাই যদি গিয়ে বলে, ওই দুর্গা উৎসব কমিটি যদি গিয়ে বলে, ওই নবী দিবস কমিটি যদি গিয়ে বলে সাহেব আমাদের পাড়ার স্কুলের টিচার নাই, বলবে আচ্ছা দেখছি। সাহেব যে বাচ্চাগুলো স্কুলে যায় বসার টেবিলটা ঠিক নাই, বলবে আচ্ছা দেখছি। চক নাই, ডাস্টার নাই, সাহেব একটু ব্যবস্থা করুন, বলবে আচ্ছা দেখছি। আর ওরাই যদি বলে সাহেব ফিস্টি করব, বলবে আলে 10,000 নিয়ে যা ফিস্টি কর। আপনার আমার বাড়ির ছেলেগুলোকে ওরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে দেবে না। আপনার আমার বাড়ির ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, প্রশ্ন তুলবে যে আপনি আদিবাসীকে ভালোবাসার কথা বলছেন, তো ভালোবাসার বাস্তব প্রমাণ কি আছে? সত্যিকারের অর্থে যদি আদিবাসীকে ভালোবাসতে চান, তাহলে 6th শিডিউল আপনি বাস্তবায়ন করুন। আদিবাসী ভাইদেরকে আর পেছন দিকে তাকাতে হবে না। আদিবাসী ভাইরা তাদের অধিকার পেয়ে যাবে, কাউকে আর বলতে লাগবে না যে আদিবাসীরা পিছিয়ে আছে। আপনি যদি জঙ্গলমহলের মানুষকে সত্যিকারের ভালোবাসেন, তাহলে ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট যেটা আছে সেটা এখানে বাস্তবায়ন করুন, তাহলে আপনার জঙ্গলমহলের মানুষকে ভালোবাসা হবে। এ কাজ ওরা করবে না, কারণ জানে ভালো করে দলিত ছেলে, আদিবাসী ছেলে, কুর্মী ছেলে, মাহাতো ছেলে, মুসলমানরা এরা যদি শিক্ষিত হয়ে যায়, ভোটের জন্য মারামারি তাহলে কাদেরকে দিয়ে করাবো? বুথ দখলটা করবে তাহলে কে? হিংসাটা ছড়াবে কে? এরাই তো করে। এই সমাজের মানুষদেরকেই তো করানো হয় ভাই। খারাপভাবে আমার কথা নিচ্ছেন নাকি? এই আমাদের সমাজের মানুষ কি তো করায়? আমি দলিত, আমি মাহাতো, আমি কুর্মী, আদিবাসী, আমি মুসলমান, লড়াই তো এদের মধ্যে লাগিয়ে দেওয়া হয় ভোট লুটার জন্য। যদি আমাদের বাড়ির ছেলেরা শিক্ষিত হয়ে যায়, লড়াই করতে যাবে, ও ভালো করে জানে ভোট লুটতে যাচ্ছি, যদি কেস খেয়ে যায় আমার ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাবে। ভোটের জন্য মারামারি করতে যাব, অবঘাতে লেগে যদি প্রাণে মারা যায়, হয় আমাকে সারা জীবন জেলে থাকতে হবে, আর যাকে মারছি তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে। তাহলে হিংসায় আমরা জড়াবো না। যাতে আমরা হিংসায় বেশি করে জড়াই, ওই জন্য আমাদের ছেলেদের মেয়ের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে, আর আমার মায়ের হাতে, আমার বোনের হাতে, আমার পরিবারের মানুষের হাতে 1000-1200 টাকা তুলে দিচ্ছে। আমাদের দাবিটা কি? যে 1000-1200 নয়, আপনার মাস গেলে 5000 টাকা মহিলাদের হাতে দিতে হবে কম করে। তার পরিবর্তে সরকারকে কিছু কাজ বুঝে নিতে হবে। কিন্তু সাথে সাথে আমরা কি দাবি করছি? আমাদের বাড়ির ছেলেগুলো যে স্কুলে যাচ্ছে, স্কুলে শিক্ষক দরকার। শিক্ষার পরিকাঠামো নয়, পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে, এই দাবি আমরা করছি। এই জন্যই আমাদের ওপরে এদের এত রাগ যে আইএসএফ এ কথা বলবে কেন? আমরা জঙ্গলমহলের পেশা অ্যাক্ট চালু করার কথা আমরা বলছি, ওই জন্যই আমাদের উপরে রাগ যে আইএসএফ এর নেতার, একটা নেতার মাথায় টুপি, মুখে দাঁড়ি, ও শুধু মুসলমানদের কথা বলবে, ও শুধু মুসলমানদের কথা বলবে, ও এইগুলো বলার কি দরকার? কিন্তু আমি যার 4th জেনারেশন, যাকে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ নামে চেনে, দাদা হুজুর নামে চেনে, তিনি শুধুমাত্র ধর্মগুরু ছিলেন না, তিনি সমাজ সংস্কার ছিলেন, সাথে সাথে তিনি ফ্রিডম ফাইটার ছিলেন। শুধু তাই নয়, সাঁওতাল বিদ্রোহের ইতিহাসটা খুলে দেখবেন, সেই সময় সাঁওতাল জাতির পাশে আমি যার 4th প্রজন্ম, তিনি দাঁড়িয়েছিলেন। তাই তার আমি উত্তরসূরি হিসাবে আজকেও আমি দলিত, সাঁওতাল, আদিবাসী, মতুয়া, মাহাতো আমি দেখব না। যার সাথে অন্যায় হচ্ছে, অন্যায় যে শিকার হচ্ছে, তার পাশে আমি দাঁড়াবো। তাতে আমাকে কেউ কি সার্টিফিকেট দিল না দিল আমার দেখার প্রয়োজন না। বন্ধুগণ, আজকে আমি এখানে এসেছি, আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা রেখেছি, ওবিসি সংস্কার পুনর্বহাল এবং ফেক SC/SC সার্টিফিকেট বাতিল করতে হবে। পশ্চিমবাংলায় যে সরকার চলছে, সরকারের নামে একটা সার্কাস চলছে।
সরকারের নামে সার্কাস চলছে। আমাদের আজকে অনেক পুলিশ আছে এখানে, জানেন তো? এই পুলিশ ভাইদেরকে একটু জিজ্ঞাসা করবেন কতক্ষণ ডিউটি করছে। 8 ঘন্টা, সবাই বেশি ডিউটি করছে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করছে। আর মমতা ব্যানার্জি প্রত্যেক দিন থানা উদ্বোধন করছে। প্রত্যেক দিন, আমি জাস্ট কথার এতে বললাম, থানা উদ্বোধন করে যাচ্ছে, নতুন নতুন থানা দিয়ে দিচ্ছে। কিন্তু আমার পুলিশ ভাইদের না কেন্দ্রীয় সমাহারে ডিএ পাচ্ছে, আর 8 ঘন্টার বেশি তারা ডিউটি করবে কেন? তাহলে 8 ঘন্টার বেশি ডিউটি করাচ্ছে আর নতুন থানা তৈরি করছে। থানায় অফিসার নাই, একজন অফিসারকে 2টো করে থানা সামলাতে হচ্ছে। এই সার্কাস চলছে না? এই সার্কাসটা আমাদেরকে বন্ধ করতে হবে। পশ্চিমবাংলায় বর্তমান সময়ে বলে দুধে পানি মেশায়, কিন্তু বর্তমান সময়ে পানিতে দুধ মিশানো হচ্ছে। মানে এত দুর্নীতি হয়ে গেছে। 100 জন সরকারি কর্মচারী থাকলে 22 জন দলিত ভাই হওয়া দরকার, অর্থাৎ এসসি কমিউনিটির মানুষ হওয়া দরকার 100 রোস্টার অনুযায়ী। কিন্তু দেখবেন 100 জন সরকারি কর্মচারী আছে, 22 জন দলিত ভাইকে দেখানো হচ্ছে, দলিত দেখানো হচ্ছে। প্রকৃত দলিত কিন্তু চাকরি পাচ্ছে না। কে পাচ্ছে? উচ্চ বর্ণের মানুষ, যে নন দলিত, দলিত সেজে আমার দলিত ভাইয়ের কোটাটাকে লুট করে নিচ্ছে। তাই আজকে আমাদের অধিকার সভা কিসের? দলিত ভাইদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য পশ্চিমবাংলা সরকারের কাছে আমরা বার্তা দিই যে অবিলম্বে যে কটা ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, দলিত ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেইগুলোকে বাতিল করতে হবে। প্রকৃত দলিত ভাইদেরকে উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রকৃত দলিত ভাই যারা চাকরির ক্ষেত্রে তাদের সংরক্ষণ যে 22% আছে, সেটা সঠিকভাবে করতে হবে। আপনারা জানেন লাস্ট সেন্সাস হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2011 সালে। সেই শেষ সেন্সাস অনুযায়ী পশ্চিমবাংলায় 52 লক্ষ আদিবাসী, অর্থাৎ জনসংখ্যার 5.8% হচ্ছে আদিবাসী। আজকে 2026, এর মধ্যে মানুষ, আদিবাসী সমাজের মানুষ আরো বেড়েছে। কত হতে পারে? ডবল ধরছি আমি, 1 কোটি। 1 কোটি নয় আদিবাসী পশ্চিমবাংলায়, তারপরেও আমি ধরছি 1 কোটি। কিন্তু এই সরকার 1.5 কোটি এসটি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। মানে বুঝতে পেরেছেন? আদিবাসী নয়, আদিবাসী সেজে আদিবাসী ভাইদের যে অধিকার সেটা চুরি করছে এই সরকারের সহযোগিতাতে। তাই এই চোর সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এটাই নওশাদ সিদ্দিকী কেন বলবে এটাই অপরাধ? এ কথা বলি আমাকে বারবার ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে আমি আপনাদের বলে যাচ্ছি, একথা আমি বারবার বলে যাব, বারবার যদি আমাকে জেল খাটায়, আমি বারবার জেল খাটার জন্য প্রস্তুত আছি। আমার দলিত আদিবাসী ভাইদের নামে যে ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা বাতিল করার জন্য লড়াই করব। আপনারা শুনেছেন, জানিয়ে রাখি আপনাদের, কলকাতাতে 41 জন নিটে পাশ করেছে, MBBS এর জন্য অ্যাডমিশন নিচ্ছে, এমন যারা আদিবাসী কোটায় চান্স পেয়েছে। কারা? আদিবাসী সমাজ থেকে আওয়াজ উঠেছে, আমরাও তদন্ত চালাচ্ছি আমাদের মতো করে। 41 জন যে ডাক্তার হতে চলেছে তারা সবাই, ওই 41 জন কেউ আদিবাসী নয়। টাকা দিয়ে মমতা ব্যানার্জির সরকারকে, তার দলের নেতাদেরকে টাকা দিয়ে আদিবাসী নয়, আদিবাসী সেজে আদিবাসী কোটা থেকে ডক্টর হচ্ছে। আর আদিবাসী ভাইদেরকে দেখলে এরা আবার নাক ছিটকায়। আজকে বলুন, যদি ওই 41 জন প্রকৃত আদিবাসী ভাই যদি ডক্টর হয়, তাহলে আদিবাসী সমাজ এগিয়ে যাবে কি পিছিয়ে থাকবে? এগিয়ে যাবে। কিন্তু এরা চায় না আদিবাসী সমাজ এগিয়ে যাক। তার জন্য 15 কোটি টাকার ধামসা মাদল দিলেও, 15 কোটি টাকার ধামসা মাদল দিলেও অলচিকি লিপি, সাঁওতালি ভাষার মাধ্যম যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে এরা শিক্ষক দিচ্ছে না। মমতা ব্যানার্জি খুব ভালোবাসে আদিবাসীদেরকে, 15 কোটি টাকার ধামসা মাদল দিয়ে দিয়েছে, তোমরা বাজাও যত ইচ্ছা, কিন্তু তোমার বাচ্চারা যে স্কুলে যাবে সেই স্কুলের টিচার এরা দিচ্ছে না। কেন? ওই 15 টাকায় কতটা কাটমানি হয়েছে সেটাও তো আদিবাসী সমাজের ছেলেদেরকে হিসাব আর করতে দেবে না, করতে দেবে না। মানে ওখান থেকে বেরিয়েছে। ধামসা মাদলের দাম কত? 8,000 টাকা হবে, 12,000, 15,000 টাকা। তাহলে 15 কোটি টাকায় কটা হবে বুঝতে পেরেছে? ওই টাকাটাও লুট করে দিচ্ছে। আমরা চাই, আমাদের বক্তব্য এখানে আমরা পরিষ্কার করে আপনাদের বলতে চাই, আমাদের লড়াইটা হচ্ছে এখানে
যে আপনি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা আপনি কি করছেন, উড়িয়ে দিচ্ছেন, আর এদিকে স্কুলে গেলে শিক্ষক না। আমি যখন ট্রিটমেন্ট নিতে যাচ্ছি আমি ঔষধ পাচ্ছি না বিনামূল্যে। আমার যখন আমি শ্রমিক, আমার মেহনত যেটা করছি আমার শ্রমের মূল্যায়ন হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আমরা আপনাদের বলছি, যদি আপনারা সুযোগ দেন তাহলে আমরা এর পরিবর্তন ঘটাবো।